এবির হচ্ছে আমার কম। আর 4 নাম্বার ভাই তাহলে একইভাবে উল্টোটাই হয়ে যাচ্ছে, বুঝিয়ে গেছি, ডেল এইচ মিক্স আমার হচ্ছে গ্রেটার দেন 0। ওকে, তাহলে এই হচ্ছে আমার বেসিক্যালি আইডিয়াল সলিউশন আর নন আইডিয়াল সলিউশন। এইবার আমি তুই দেখবো হচ্ছে এক্সাম্পল, মানে কে ভাই এরকম পজিটিভ ডেভিয়েশন ফর্ম করে, কে আমার নেগেটিভ ডেভিয়েশন ফর্ম করে। আমার ড্রাইভিং ফোর্স বা ডিসাইডিং ফ্যাক্টর মনে রাখবি, এই জিনিসটা মনে রাখলেই হয়ে যাবে। ফোর্স অফ অ্যাট্রাকশন দিয়ে আমি সব খেলা খেলবো। তোকে ধর পরীক্ষাতে যদি দুখানা এরকম সলিউটার সলভেন্ট দিয়ে জিজ্ঞেস করে না যে এটা আমার কি দেখাবে, আইডিয়ালিটি নন আইডিয়ালিটি, সরি নন আইডিয়ালিটি না, অত সোজা দেবে না, পজিটিভ না নেগেটিভ ডেভিয়েশন, মাথায় রাখবি ফোর্স অফ অ্যাট্রাকশন দিয়ে সব খেলা হবে। ঠিক আছে, ফোর্স অফ অ্যাট্রাকশন বেশি কম বা ফোর্স অফ অ্যাট্রাকশন ইকুয়ালস, ওটা দিয়ে সব কিছু আমি ডিসাইড করবো। এটা মুছে দিচ্ছি। ওই ডেল এইচের ভ্যালু ওই সব দিয়ে আসবে না, তোকে জাস্ট জিজ্ঞেস করবে আইডিয়াল বা নন আইডিয়াল হলে ডেল এইচের ভ্যালু কী হবে, এই কোশ্চেন করবে, গ্রেটার দ্যান আর লেস দ্যান। আচ্ছা, কোশ্চেনগুলো কীভাবে আসে বলতো? আসে হচ্ছে রাইট থ্রি থার্মোডাইনামিক প্যারামিটার্স ফর আ নন আইডিয়াল সলিউশন, এই ধরনের কোশ্চেন। ঠিক আছে, ওই কোশ্চেনে পরে আসছে, যখন আমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করবো এই চ্যাপ্টার শেষ হওয়ার পর তখন তো পড়বোই, ওগুলো কোনো চিন্তা নেই। চল লেখ, খাতায় লেখ, এক্সাম্পল অফ নেগেটিভ ডেভিয়েশন। এক্সাম্পল অফ নেগেটিভ ডেভিয়েশন ভালো করে পড়বি, ভালো করে মনে রাখবি। এক্সাম্পল অফ নেগেটিভ ডেভিয়েশন 1 নাম্বার লেখ, ফেমাস কোশ্চেন, অল্টারনেটিভ ইয়ারে আসে। 1 নাম্বার লেখ ক্লোরোফর্ম অ্যান্ড অ্যাসিটোন। ক্লোরোফর্ম অ্যান্ড অ্যাসিটোন স্টার মার্ক করে রাখবি। এটা একটার এক্সপ্লেনেশন জানলে তুই বাকিগুলো করতে পারবি। 2 নাম্বারটা লেখ ক্লোরোফর্ম অ্যান্ড ডাইইথাইল ইথার। ক্লোরোফর্ম অ্যান্ড ডাইইথাইল ইথার। 3 নাম্বারটা লেখ পিরিডিন অ্যান্ড অ্যাসিটিক অ্যাসিড। যদিও 3 নাম্বারটা থেকে কোনোদিনও আসেনি, পিরিডিন অ্যান্ড অ্যাসিটিক অ্যাসিড। আচ্ছা, কোনটা কোথায় আছে আমি বলে দিচ্ছি। ক্লোরোফর্ম তুই কোথায় পড়েছিলি? সিনেমা দেখার সময় পড়েছিলি, কিডন্যাপ করতে কাজে লাগে বেসিক্যালি। ঠিক আছে, ক্লোরোফর্ম। আচ্ছা, অ্যাসিটিক ক্লোরোফর্ম আর কি পড়লাম? অ্যাসিটোন। অ্যাসিটোন তো ক্লাস 11-এ পড়েছি। অ্যাসিটোনের ফর্মুলা কী ছিল বল দেখি? অ্যাসিটোন এক্স্যাক্টলি CH3COCH3। যারা যারা জানিস না নিজের দায়িত্বে মনে রাখবি, কারণ ক্লাস 12-এ তোকে আর কেউ ভাই অ্যাসিটোনের ফর্মুলা এরকম বলে দেবে না, তোকে পরীক্ষাতে জাস্ট অ্যাসিটোন লিখে দেবে কথায়, ACETON। আচ্ছা দেখ, ক্লোরোফর্মের ছবি আমি তোর কাছে এখানে আঁকছি, এটা হচ্ছে আমার ক্লোরোফর্মের ছবি CHCl3, আর অ্যাসিটোন হচ্ছে আমার এই জিনিসটা CH3COCH3। একদম মনে রাখবি কিন্তু, বাড়িতে গিয়ে বারবার বলছি এই অর্গ্যানিকের মলিকুলগুলোর নাম পসিবল হলে একটা অন্য কালিতে লিখে রাখবি। কেন বলছি? তার কারণ ধর আমি আজকে অ্যাসিটোন বললাম, 2 সপ্তাহ পরে আবার বলবে অ্যাসিটোনের স্ট্রাকচার কি, তুই তাকিয়ে থাকবি আমার দিকে, আমিও তোর দিকে তাকিয়ে থাকবো, আবার তোকে এঁকে দেখাবো এটা হচ্ছে অ্যাসিটোন। 1 মাস পরে আবার বলবি, আমি তাকিয়ে থাকবো, তুইও তাকিয়ে থাকবি, তারপর দেখবি 2 মাস পরে গিয়ে তোর খাতায় মিনিমাম 10 বার একটা মলিকুলের নাম লেখা আছে। ঠিক আছে, এটা হচ্ছে আমার অ্যাসিটোন, এটা হচ্ছে ক্লোরোফর্ম CHCl3, এটা হচ্ছে অ্যাসিটোন CH3COCH3। আচ্ছা, এইবারে দেখ দুটোর মিক্সচার কোথায় কোন 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 চ্যাপ্টারে কী কী পড়বো বলে দিচ্ছি। ক্লোরোফর্ম মলিকুলটা পড়বো হচ্ছে হ্যালোঅ্যালকেন হ্যালোঅ্যাডিনে, অ্যাসিটোন পড়বো হচ্ছে অ্যালডিহাইড কিটোন কার্বক্সিলিক অ্যাসিডে। সেকেন্ড এক্সাম্পলটা কি আছে? ক্লোরোফর্ম অ্যান্ড ডাইইথাইল ইথার। আচ্ছা, ডাইইথাইল ইথার কোন চ্যাপ্টারে পড়বো? অ্যালকোহল ফেনল ইথারে। 3 নম্বর মলিকুলটা আছে হচ্ছে এক্সাম্পলটা আছে পিরিডিন আর অ্যাসিটিক অ্যাসিড। পিরিডিন পড়বো হচ্ছে নাইট্রোজেন কন্টেনিং কম্পাউন্ড, মানে অ্যামিনের মধ্যে বেসিক্যালি, যদিও পিরিডিন আমাদের এখন আর সিলেবাসে নেই, আগে ছিল, এখন তো রিডিউস সিলেবাস। অ্যাসিটিক অ্যাসিড তো বুঝতে পারছিস কার্বক্সিলিক অ্যাসিডের মধ্যে পড়তে চলেছি, তো এইটা হচ্ছে আমার ক্লোরোফর্ম আর অ্যাসিটোন নিয়েছি। এইবার দেখ ক্লোরোফর্ম আর অ্যাসিটোন, তার মানে একটা কন্টেনারের মধ্যে ক্লোরোফর্ম আছে আর একটাতে হচ্ছে অ্যাসিটোন। তুই আমাকে ফার্স্টে বল ক্লোরোফর্ম কি পোলার না নন পোলার, আর অ্যাসিটোন কি পোলার না নন পোলার? ক্লোরোফর্ম হচ্ছে পোলার। কেন ক্লোরোফর্ম পোলার তার এক্সাক্ট রিজন মনে আছে? তুই ক্লাস 11-এ পড়তিস না, ডাইপোল মোমেন্ট দিয়ে পড়তে হতো। দেখ তোকে যদি বলি কার্বন ক্লোরিন বন্ড আর কার্বন হাইড্রোজেন, ক্লোরিনের ইলেকট্রোনেগেটিভ কার্বনের থেকে বেশি ভাই, দেখতেই পাচ্ছি ক্লোরিন এখানে, কার্বন ওইখানে। ঠিক আছে, তাহলে ক্লোরিনের মাথায় কোন চার্জ ভাই? হালকা মাইনাস, কার্বনের মাথায় হালকা প্লাস। এখানে দেখে ক্লোরিনটাও ইলেকট্রোনেগেটিভ, তার মানে এর মাথায় আবার হালকা মাইনাস, তাহলে চলে এখানে দিলাম 2 ডেল্টা প্লাস, এর মাথায় আবার হালকা মাইনাস, তার মানে 3 ডেল্টা প্লাস হবে। কনসেপচুয়ালি আমি যদি করছি, ঠিক আছে, তার মানে কার্বনটার দেখ এই 3টে ক্লোরিনের জন্য কার্বনের ইলেকট্রোনেগেটিভিটি কী আছে বলতো? কার্বনেরও ইলেকট্রোনেগেটিভ, কার্বন আমার ইলেকট্রোনেগেটিভ হয়ে গেছে। এই 3খানা ক্লোরিন তো কার্বনের থেকে টানছে, তার মানে কী হয়েছে বলতো? কার্বনেরও ইলেকট্রনের খিদে বেড়ে গেছে। কার্বন তো দিয়ে দিয়েছে 3টে ক্লোরিনকে, তার ফলে দেখ কার্বন কার কাছে লাস্ট উপর কোপটা মারছে? হাইড্রোজেনের কাছে। আলটিমেটলি তো তাই হবে। হাইড্রোজেন দেখ সবচেয়ে ছোটো সাইজ পিরিয়ডিক টেবিলে একদম পুচকে 1 নাম্বার অ্যাটমিক নাম্বার, কিছুই তো নেই। হাইড্রোজেনের দেখ দিনের শেষে একটা ইলেকট্রন আছে আর একটা প্রোটন, নিউট্রনও নেই একটা, তাই না? কি ভাব, তার মানে এটা হচ্ছে হাইড্রোজেনের মাথায় কী হবে? এর মাথায় আমার বেশ ভালো মতন প্লাস চার্জ ডেভেলপ হবে, বুঝলি? আচ্ছা,
তাহলে দেখ ওভারঅল মলিকুলটা পোলার। কেন পোলার সেটা ক্লাস 11 বা এই স্ট্রাকচার দিয়ে করতাম, তিন দিকে তিনটে ভেক্টর রাখতাম, আর এই CH বন্ডের একটা ভেক্টর হবে, আলটিমেটলি নিচের দিকে থাকবে, ওসব ছেড়ে দে, তুই ওসব কোশ্চেন আর তোর ক্লাস 12 কেউ করবে না। এটা হচ্ছে পোলার মলিকুল। তাহলে বল এ যে কন্টেনার, ধর যে কন্টেনারের মধ্যে শুধুই ক্লোরোফর্ম আছে, সেখানে আমার কোন ইন্টারাকশন আছে? পোলার পোলার ইন্টারাকশন আছে, বুঝতে পেরেছিস? পোলার পোলার ইন্টারাকশন আছে। অ্যাসিটোন, এটা পোলার না নন পোলার? এও পোলার। তার কারণ কি ভাই, যে অক্সিজেন আর কার্বন, অক্সিজেন তো ভাই ভালো মতন ইলেকট্রোনেগেটিভ, ক্লোরিনের চেয়েও বেশি, ঠিক আছে? তার মানে অক্সিজেন আমার কার্বনের থেকে টানছে, তার মানে অক্সিজেনের মাথায় কি চার্জ? ডেল্টা মাইনাস, কার্বনের মাথায় ডেল্টা প্লাস। ক্লিয়ার? তার মানে যেই কন্টেনারটার মধ্যে অ্যাসিটোন আছে সেখানে পোলার পোলারের খেলা চলছে, যে কন্টেনারের মধ্যে ক্লোরোফর্ম আছে সেখানে আমার পোলার পোলারের খেলা চলছে, বুঝতে পারলি? তাহলে এই ইন্টারাকশন আর বিবি ইন্টারাকশন আমি বুঝে গেছি। এইবারে হচ্ছে দুটোকে মেশালাম, মেশানোর ফলে কী হবে তখনই হচ্ছে আসল গল্প। যেই দুখানাকে মিশিয়েছি তখন আমি কি হচ্ছে বলতো, দেখ এই কার্বনটার পাশে হাইড্রোজেন আছে, হাইড্রোজেনের তো ভাই ইলেকট্রনের খিদে, সরি কার্বনটার তো ইলেকট্রনের খিদে আছে, হাইড্রোজেনের থেকে টেনে নিয়েছে, ওই জন্য হাইড্রোজেনের মাথায় প্লাস চার্জ। পাশাপাশি দেখ চলে এসছে হচ্ছে একটা অক্সিজেন, অক্সিজেনের মাথায় কি আছে বলতো? লোন পেয়ার আছে, লোন পেয়ার তো আছেই, প্লাস দেখ অক্সিজেনের মাথায় আমার মাইনাস চার্জ ডেভেলপ হয়েছে। এটা কোন সিনারিও বলতে একদম ক্লাস 11-এ পড়েছিলাম হাইড্রোজেন বন্ডিং, হাইড্রোজেন বন্ডিংয়ের একদম আইডিয়াল সিনারিও। দেখ যদিও আমি তুই পড়েছিলাম ক্লাস 11-এ হাইড্রোজেন বন্ডিং কারা ফর্ম করে, যেখানে ফ্লুরিন অক্সিজেন নাইট্রোজেন এর সাথে একটা হাইড্রোজেন লেগে থাকবে, আর সেটাই হচ্ছে আমার হাইড্রোজেন বন্ডিংয়ে ফর্ম করতো। কিন্তু ক্লোরোফর্ম হচ্ছে একমাত্র একটা এক্সেপশনাল কেস, যেখানে তিনটে ক্লোরিন মিলে কার্বনকে বাধ্য করেছে ভাই, বুঝতে পেরেছিস তো? কেন আমি পড়েছিলাম ক্লাস 11-এ এই জিনিসটা? ঠান্ডা মাথায় শোন, ক্লাস 11-এ বেসিক্যালি এটা পড়েছিলাম। এই ধরনের সিস্টেম হচ্ছে আমার হাইড্রোজেন বন্ডিংয়ে পার্টিসিপেট করে। তার কারণ কি ছিল ভাই? ফ্লুরিন ইলেকট্রোনেগেটিভ হাইড্রোজেন থেকে টেনে নিত, অক্সিজেন ইলেকট্রোনেগেটিভ হাইড্রোজেন টানতো, নাইট্রোজেন ইলেকট্রোনেগেটিভ হাইড্রোজেন থেকে টানতো, ওই জন্য হাইড্রোজেনের মাথায় প্লাস চার্জ ডেভেলপ হতো, তখন কেউ একটা আমার দিত, এই যে লোন পেয়ার দিত বা মাইনাস চার্জ দিত। দেখ এখানে এ তো কার্বন, কিন্তু কার্বনেও কার্বন নেই, কেন বলতো? এই তিনখানা ক্লোরিন বাধ্য করেছে ওর কার্বনের ইয়েটাকে চেঞ্জ করে দিতে, বুঝতে পেরেছিস তো? তার মানে এখন এদের ইকুইভ্যালেন্ট হয়ে গেছে, তিনটে ক্লোরিন মিলে অত্যাচার করেছে, বুঝতেই পারছিস? তার মানে ভাই এই হাইড্রোজেনটা এখন হাইড্রোজেন বন্ডিংয়ের জন্য পারফেক্ট। তাহলে হচ্ছে আমার এখন হাইড্রোজেন বন্ডিংয়ে পার্টিসিপেট করবে, বুঝলি? ক্লিয়ার? তার মানে নতুন যে আমার সলিউশনটার মধ্যে এখন হাইড্রোজেন বন্ডিং ডেভেলপ করে গেল। তাহলে তুই বল, আগে আমার কি হচ্ছিল? জাস্ট নর্মাল পোলার পোলার খেলা চলছিল। পোলার পোলার খেলা মানে কি? পোলার পোলার খেলা মানে ধর যে কন্টেনারের মধ্যে আমার ক্লোরোফর্ম ছিল, পোলার পোলার খেলা মানে হচ্ছে এইটা, ধর ডেল্টা প্লাস ডেল্টা মাইনাস, ও ধর একটার মাইনাস প্লাস কিরকম হালকা করে টেনে রেখেছে, এটা হচ্ছে পোলার পোলার খেলা, বুঝতে পেরেছিস তো? যে কন্টেনার অ্যাসিটোন ছিল সেখানে আমার পোলার পোলার খেলা চলছিল, দুজনকে যখন মিশিয়ে দিলাম আমার হাইড্রোজেন বন্ডিং হচ্ছে সবচেয়ে স্ট্রং হাইড্রোজেন বন্ডিং ফর্ম হলো। তার মানে কি হলো বলতো? যে নতুন ইন্টারাকশনটা হলো সেটা আগেরগুলোর থেকে বেশি হলো, আগেরগুলো যদি বেশি হয় ভলিউম কী হবে? কমে যাবে। তাহলে ডেল্টা ভিমিক্স আমার হবে <0, ডেল্টা ভিমিক্স <0 মানে হচ্ছে দেখ আমার নেগেটিভ ডেভিয়েশন ফর্ম হবে। এটা আমি নেগেটিভ ডেভিয়েশনের এক্সাম্পল করছি, বোঝা গেল? ক্লিয়ার? তাহলে এটার এক্সপ্লেনেশন আমি তোকে রাত্রেবেলা পাঠিয়ে দেবো, পরের দিন তুই খাতায় লিখে রাখবি। বাট বুঝতে পেরেছিস? হাইড্রোজেন বন্ডিং ফর্ম হবে, তোকে যখন পরীক্ষাতে আঁকতে হবে তোকে এই ছবিটা আঁকতে হবে, লিখে এখানে দেখাতে হবে এটা হাইড্রোজেন বন্ড, তোকে পরীক্ষাতে এই ছবিটা আঁকতে হবে। এই কোশ্চেনটা কিন্তু আসে, ঠিক আছে? বুঝলি? তাহলে দুজনকে মেশাবো, আমার হাইড্রোজেন বন্ডিং ফর্ম হবে, ইন্টারাকশনটা স্ট্রং হলে ভলিউম আমার যাবে কমে, বোঝা গেছে? তাহলে হচ্ছে আমার ক্লোরোফর্ম আর অ্যাসিটোনের কেস, ফেমাস কোশ্চেন, এই বছর হয়তো আসেনি, তাহলে পরের বছর। ও এখন তো সেট চারটে সেট তো CBSE বোর্ডের, জানিস তো? হ্যাঁ, তার আগে তো একটাতেই পরীক্ষা হতো। ওকে চল, বোঝা গেছে এটা? ক্লিয়ার? চল 2 নম্বর লেখ। 2 নম্বর মানে কি লিখবি? এক্সাম্পল অফ পজিটিভ ডেভিয়েশন। পরের কেসটা লেখ এক্সাম্পল অফ পজিটিভ ডেভিয়েশন। আচ্ছা, এক্সাম্পল অফ পজিটিভ ডেভিয়েশনের মধ্যে 1 নম্বর লেখ ইথানল অ্যান্ড এন হেক্সেন। ইথানল অ্যান্ড এন হেক্সেন, ইথানল অ্যান্ড এন হেক্সেন। 2 নম্বরটা লেখ অ্যাসিটোন অ্যান্ড কার্বন ডাইসালফাইড। অ্যাসিটোন অ্যান্ড কার্বন ডাইসালফাইড। আচ্ছা, কার্বন ডাইসালফাইড মানে কি? কার্বন ডাইঅক্সাইড মানে CO2, কার্বন ডাইসালফাইড মানে CS2, ঠিক আছে? অ্যাসিটোন অ্যান্ড কার্বন ডাইসালফাইড। 3 নম্বর লেখ ওয়াটার অ্যান্ড বেনজিন। ওয়াটার অ্যান্ড বেনজিন। 4 নম্বর লেখ ওয়াটার অ্যান্ড টলুইন। 4 নম্বর লিখছিস ওয়াটার অ্যান্ড টলুইন, কষ্ট হচ্ছে না তো কোনো? ওয়াটার অ্যান্ড টলুইন। 5 নম্বর লেখ ইথানল অ্যান্ড সাইক্লোহেক্সেন। ইথানল অ্যান্ড সাইক্লোহেক্সেন, ঠিক আছে? ফার্স্ট এক্সাম্পলটাকে ভালো করে স্টার মার্ক দিয়ে রাখ, আগেরটারও ফার্স্ট এক্সাম্পল, এটারও ফার্স্ট এক্সাম্পলটা।
আগেরটার ফার্স্ট এক্সাম্পলটাকে দেখ পোস্টমর্টম করেছি, এবার এটার ফার্স্ট এক্সাম্পলটাকে পোস্টমর্টম করো, ঠিক আছে? চল, পজিটিভ ডেভিয়েশন কাকে কাকে নিয়েছি? ইথানল আর অ্যাসিটোন, তাই তো? সরি ইথানল আর এনহেক্সেন। ওকে, ইথানল আর এনহেক্সেন, ঠিক আছে? ইন ফিউচারে এখান থেকে মেডিকেল কে পড়তে যাস? নিট কার কার টার্গেট আছে? কারোই টার্গেট নেই, তাই তো? তোদের ক্লাস 12 পরে কী নিয়ে পড়তে যাস? আরে বল, ভয় পাওয়ার, লজ্জা পাওয়ার, দুঃখ পাওয়ার কিছু নেই এতে। কী নিয়ে পড়তে যাস ভাবছিস? ভেবে নে তুই কী নিয়ে, শুনতে পাচ্ছি না। আরে ভাই, যে রাজ্যের চিফ মিনিস্টার এত জোরে জোরে কথা বলে মেয়ে হয়ে তুই এত আস্তে আস্তে কেন কথা বলছিস? মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, তাই তো? তুই 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 কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং। তুই কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং কিন্তু কেমিস্ট্রি নেই, দুঃখের কথা। ফিজিক্স আছে, ম্যাথস আছে। আমার একটা বন্ধু আইআইটি খড়গপুরে, আমার একটা বন্ধু কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পিএইচডি করছে, ঠিক আছে? আমি ওর ফোন নাম্বার দিয়ে দেবো, ডিটেলসে কথা বলে নিস। কেমিস্ট্রি ভালো লাগে, যে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং নেওয়াটা খুব খুব বোকামো কিন্তু। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি তোর। ওকে চল, পজিটিভ ডেভিয়েশন তো বেসিক্যালি ইথানল আর হচ্ছে ধর আমার এনহেক্সেন। ধর একটা কন্টেনারের মধ্যে আমার ছিল হচ্ছে ইথানল, মিথানল দিলে হবে, কোনো অসুবিধা নেই, C2H5OH। আরেকটা কন্টেনারের মধ্যে ছিল হচ্ছে এনহেক্সেন, এটা এনহেক্সেন, বুঝতে পারছি এটা এনহেক্সেন কেন? কারণ দেখ এই দাগগুলো দিয়ে বেসিক্যালি কার্বন আছে, এগুলোতে কার্বন আছে, 6টা কার্বন দেখ পরপর রেখেছি, কোনো ডাবল বন্ড রাখিনি, এগুলো সব সিঙ্গেল বন্ড, বুঝছিস? 1 2 3 4 5 6। ওকে, এটা হচ্ছে আমার নন পোলার এনহেক্সেন, নন পোলার কিছুক্ষণ আগে বলেছিলাম। এটা আমার কি পোলার, কিছুক্ষণ আগে বলেছিলাম পোলার। এইবারে তুই ঠান্ডা মাথায় ভাব, যে কন্টেনারটার মধ্যে শুধুমাত্র আমার ইথানলই আছে সেখানে আমার কি টাইপের ফোর্স অফ অ্যাট্রাকশন আছে, আর যে মলিকুলের মধ্যে, যে কন্টেনারের মধ্যে আমার শুধুমাত্র এনহেক্সেন আছে সেখানে কি টাইপের ফোর্স অফ অ্যাট্রাকশন আছে। দেখ, যে কন্টেনারের মধ্যে শুধুমাত্র ইথানল সেখানে কি 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 ফোর্স অফ অ্যাট্রাকশন আছে বলবি না? বলিস না? এটা O মাইনাস, এটা প্লাস, এটা পোলার, পোলার পোলার তো আছেই, হাইড্রোজেন বন্ডিং আছে ভাই, অ্যালকোহল তো, এ তো হাইড্রোজেন বন্ডিং। এই যে এই আরেকটা অক্সিজেনের সাথে এরকম করছে, তার হাইড্রোজেন বন্ডিংয়ে পার্টিসিপেট, বুঝতে পারিস নি? C2H5, এই যেরকম একটা হাইড্রোজেন বন্ডিংয়ের সুন্দর সিনারিও। আমি কিন্তু বারবার বলেছি হাইড্রোজেন বন্ডিং ক্লাস 11-এ বন্ডিং চ্যাপ্টারে পড়েছিলি, কিন্তু অ্যাপ্লিকেশন কিন্তু অর্গ্যানিকেই থাকবে, ঠিক আছে? এটা হচ্ছে আমার হাইড্রোজেন বন্ডিং আছে, তার মানে যে কন্টেনারটার মধ্যে ইথানল আছে সেখানে আমার স্ট্রং হাইড্রোজেন বন্ডিং রয়েছে, বুঝলি? ঠিক আছে, কারণ একটা ইথানলের পাশে তো আরেকটা ইথানল, একটা ইথানলের চারদিকে শুধু ইথানল আছে। যে কন্টেনারটার মধ্যে হেক্সেন আছে সেখানে কি ফোর্স অফ অ্যাট্রাকশন আছে? ওই নন পোলার হালকা হালকা ভ্যান্ডারওয়ালস, বুঝতে পারলি? এইবারে তুই ভাব, দুজনকে আমি মিশিয়ে দিলাম, মিশিয়ে দিলে কি হবে ভালো করে ভাববি। ধর আগের বারে একটা ইথানল পাশে তো আরও ইথানলকে পাচ্ছিল হাইড্রোজেন বন্ড ফর্ম করার জন্য, কিন্তু যখনই আমি দুজনকে মিশিয়ে দিলাম তখন কি হবে বলতো? একটা ইথানল কি ওর পাশে আগের মতন আর ইথানলকে পাবে হাইড্রোজেন বন্ডিং ফর্ম করতে? অবভিয়াসলি পাবে না, তার কারণ হেক্সেন ঢুকে গেছে। ধর তুই আর তোর বন্ধু খুব ভালো, ঠিক আছে, তোরা তো দুজনেই সেম, তোদের মধ্যে হাইড্রোজেন বন্ডিং আছে, ভালো বন্ডিং আছে, ধর তোদের দুজনকে আমি বন্ডিংয়ের জন্য কি কাছাকাছি তো আসতে হবে, তো তোদের দুজনকে আমি তো সমুদ্রে ফেলে দিলাম, সমুদ্রের এখানে তুই ওখানেও, কাছাকাছি আসতে পারবি না, তার কারণ কি তোদের মধ্যে ডিস্টেন্স অনেক বেশি, মাঝখানে থার্ড পার্সন সিঙ্গুলার আমার ঢুকে গেছে, বুঝতে পারলি তো? সেম হচ্ছে এখানে, হেক্সেন ঢুকে গেছে মাঝখানে, হেক্সেন নিজে তো বন্ড করবে না হাইড্রোজেন বন্ড, অন্য কেউ করতে দেবে না, তার মানে বল এবার কি হলো? এবি ইন্টারাকশনটা কি হলো বলতে আগের থেকে বেড়ে গেল, কারণ পোলার নন পোলার যেই হলো হাইড্রোজেন বন্ডিংয়ের গল্প কমে গেল, তাহলে আমার হচ্ছে বলতে কি ফোর্স অফ অ্যাট্রাকশন গেল বেড়ে, ফোর্স অফ অ্যাট্রাকশন কমে গেল, ফোর্স অফ অ্যাট্রাকশন গেল কমে, তাহলে ভলিউম আবার যাবে বেড়ে, তাহলে ভলিউম যদি বেড়ে যায় তার মানে আমার কি হলো বলতো? দেখ, পজিটিভ ডেভিয়েশন, ডেল্টা ভি মিক্স গ্রেটার দ্যান 0, বুঝতে পারলি? তার মানে কি হলো, আগে হাইড্রোজেন বন্ডিং হচ্ছিল, এখন আর হাইড্রোজেন বন্ডিং হবে না। ক্লিয়ার? এটা আমি পাঠিয়ে দেবো, রাত্রেবেলা খাতায় লিখে রাখবি, ব্যাপারটা বোঝা গেছে? চল, এই ছিল হচ্ছে আমার বেসিক্যালি পজিটিভ ডেভিয়েশন। ওকে, তো নেগেটিভ ডেভিয়েশন, পজিটিভ ডেভিয়েশন আর হচ্ছে আমি কি বললাম, আইডিয়ালিটি, এই তিনটে কেস রিলেটেড। এবার একটা জিনিস খাতায় আমিও আঁকবো, তুইও আঁকবি, সবাই মিলে আঁকি, এনজয় করি, এখান থেকে পরীক্ষাতে কোশ্চেন আসে, মানে মাঝে মধ্যে আসে, ঠিক আছে? চল, খাতায় হেডিং দে, লেখ প্লট অফ কি প্লট মানে গ্রাফ, ঠিক আছে? প্লট অফ ভেপার প্রেশার ভার্সেস কম্পোজিশন, প্লট অফ ভেপার প্রেশার ভার্সেস কম্পোজিশন, ঠিক আছে?
ঠান্ডা মাথায় দেখ তিনটে গ্রাফ আঁকবো। তিনটে গ্রাফ কি কি কেসে? একটা হবে হচ্ছে আইডিয়ালের জন্য, আরেকটা হবে হচ্ছে তোর নেগেটিভ ডেভিয়েশনের জন্য, আরেকটা হচ্ছে পজিটিভ ডেভিয়েশনের জন্য। তিনটে গ্রাফ পাশাপাশি আঁকবো, তুইও চাইলে পাশাপাশি আঁকতে পারিস, অবভিয়াসলি পাশাপাশি আঁকতেই পারিস, ঠিক আছে? চল তাহলে বেসিক্যালি ফার্স্টেরটা আঁকছি ফর আইডিয়াল সলিউশন, বুঝছিস? তারপরে আঁকবো হচ্ছে নন আইডিয়াল, নন আইডিয়ালের মধ্যে পজিটিভ ডেভিয়েশন, নেগেটিভ ডেভিয়েশন। ওকে, এই গ্রাফ কিন্তু তোর পরীক্ষাতে দিতে পারে, এনসিইআরটির বইতে আছে, তোকে দেবে। আচ্ছা এবারে দেখ একসাথেই আঁকবো। আঁকার আগে দেখি ধর তোকে যদি কেউ বলে এ ভার্সেস বি এর প্লট আঁকতে, এ ভার্সেস বি এর গ্রাফ আঁকতে, তুই বলতে এ কে কোন অ্যাক্সিসে নিস আর বি কে কোন অ্যাক্সিসে নিস? সামথিং ভার্সেস সামথিং মানে কাকে কোন অ্যাক্সিসে নেব? এক্স্যাক্টলি, এ ভার্সেস বি মানে হচ্ছে ওয়াই ভার্সেস এক্স। বেসিক্যালি এ ভার্সেস বি মানে বেসিক্যালি ওয়াই ভার্সেস এক্স, এটা মাথায় রাখবি। এটা জেনারেলি এটাই ফলো করা হয়, এ ভার্সেস বি মানে ওয়াই ভার্সেস এক্স। তুই দেখবি পিভি ডায়াগ্রাম বলে, পিভি ডায়াগ্রাম। পিভি ডায়াগ্রাম মানে দেখবি তোর এইদিকে আছে হচ্ছে প্রেশার, এদিকে আছে হচ্ছে ভলিউম, দেখবি নর্মাল সবসময় এরকম থাকে পিভি ডায়াগ্রাম, ওয়াই এক্স ডায়াগ্রাম, ঠিক আছে? তো যাই হোক, আমি তুই এখন কাকে নেবো? এদিকে দেখ, ভালো করে দেখ। নর্মালি আমি তুই এরকমই নিই, 2 ডাইমেনশনাল। তাহলে এদিকে আমি নিচ্ছি হচ্ছে ধর ভেপার প্রেশার, এদিকে নেবো হচ্ছে কম্পোজিশন। ঠান্ডা মাথায় এবার দেখ, আমি এখানে আরও একটা অ্যাক্সিস আঁকতেই পারি। কি অ্যাক্সিস? আরও একটা অ্যাক্সিস আঁকিনি আমি, বেসিক্যালি দুখানা গ্রাফকে একসাথে কম্বাইন করে দিয়েছি, করতেই পারি। যদি আমার সাপোজ এক্স অ্যাক্সিসের ভ্যালুগুলো তো সেম যদি থাকে, আমি দুখানা গ্রাফকে সাথে কম্বাইন করে দিতে পারি। তার মানে এটা কি? তুই দেখবি এরকম ইন্টারনেটে সার্চ করে দেখবি অনেক সময় যে কোনো ডায়াগ্রামের মধ্যে এরকম 3D ডায়াগ্রাম আছে, বার ডায়াগ্রাম এরকম ইনপুট করা থাকে, ঠিক আছে? তো সিমিলারলি আমি এখানে কি করেছি, এটাও ভেপার প্রেশার, এটাও ভেপার প্রেশার, আর এটা হচ্ছে কম্পোজিশন। বুঝতে পারলি তো? কিচ্ছু না, আমি জাস্ট ওয়াই অ্যাক্সিসে দুখানা ভেপার প্রেশার নিচ্ছি, কোনো অসুবিধার কিছু নেই, ঠিক আছে? তার মানে কি, ধর এখান থেকে এটুকুর ভ্যালু যদি 5 হয়, এখান থেকে এটুকুর ভ্যালু 5ই হবে, আর কিচ্ছু না, চাপের কিছু নেই। বোঝা গেল? এখান থেকে এদিকের ভ্যালু যদি 10 হয়, তাহলে এটার ভ্যালু হবে 10, এটার ভ্যালু হবে 0, আর কিছু না। বোঝা গেল? ক্লিয়ার? চল তাহলে এইবারে আমি করছি ভেপার প্রেশার, আর দিকে আছে কম্পোজিশন। আচ্ছা কম্পোজিশন মানে কি? কম্পোজিশন মানে হচ্ছে ভাই কে কতটা আছে। আমরা তো দেখ আমাদের সিলেবাসে বাইনারি সলিউশনই আছে, মানে এ আর বি দুজনকেই মেশাবো, ঠিক আছে? তাহলে আমরা হচ্ছে বেসিক্যালি বাইনারি সলিউশনের জন্য কম্পোজিশন আছে। আচ্ছা কম্পোজিশন কি হতে পারে তোর কি মনে হয়? এ আর বিকে মিক্স করছি, তাহলে এ আর বি এর কম্পোজিশন কি পসিবল? ঠান্ডা মাথায় ভাব। ধর আমি ভাবলাম এখানে এটা হচ্ছে কি কি পসিবল বলতো? এ ম্যাক্সিমাম, বি মিনিমাম। এইবারে এ আমার ম্যাক্সিমাম থেকে কমছে, বি আস্তে আস্তে বাড়ছে, বাড়তে বাড়তে বি হবে ম্যাক্সিমাম, এ হবে মিনিমাম। এটাই তো পসিবল ভাই। কম্পোজিশনের হাইয়েস্ট পয়েন্ট আর লোয়েস্ট পয়েন্ট এই দুটো পসিবল, মাঝখানে এবার আলাদা আলাদা হবে, এটাই তো পসিবল, ঠিক আছে? তাহলে দেখ এই পয়েন্টটাকে আমি ধর ভাবলাম কি, এই পয়েন্টটাকে আমি লিখছি, এখানে আছে এ পিওর, এখানে পিওর এ আছে, বুঝতে পারলি? ক্লিয়ার? যদি এখানে এ পিওর হয় তাহলে বলতো এখানে মোল ফ্র্যাকশন কত হবে? এক্সে কত হবে ভ্যালুটা? 1। আগের দিনই করছিলাম না, যখন যদি একজনই থাকে তখন তো মোল ফ্র্যাকশন ওর 1ই হবে, কারণ মোল ফ্র্যাকশন মানে কি ওটার মোল বাই সবার মোল। যদি একা একাই থাকলে তাহলে ওর মোল বাই ওর মোলই হবে, তাহলে 1, ঠিক আছে? আচ্ছা যদি এ আমার পিওর থাকে তার মানে বি কতটা আছে? নেই, 0। তাহলে বলতে এক্স বি কত হবে তখন? 0। এক্স্যাক্টলি ঠিকই বলেছিস, বি তো নেই, তাহলে যে নেই তার মোল ফ্র্যাকশন কী হবে? 0 বাই সামথিং মানে 0। ক্লিয়ার? আচ্ছা চল, এখানে এটা এ পিওর, তাহলে এখানে এটা কি হবে? এ নেই, এখানে বি পিওর হবে, বুঝতে পারলি? তাহলে এই পয়েন্টটা আমার কি হচ্ছে? বি পিওর। তাহলে যদি বি পিওর হয় তাহলে এখানে এক্স এর ভ্যালু কত হবে? 0, এক্স বির ভ্যালু কত হবে? 1। এই হচ্ছে আমার এক্সট্রিম ভ্যালু দুটো। ক্লিয়ার? বোঝা গেল? চল হয়ে গেছে আঁকা, এটা দুটো অ্যাক্সিস এঁকেছিস আর দুখানা এক্সট্রিম কেস বোঝা গেছে, হয়েছে? সুধীর মেমোরিয়াল কবে খুলছে স্কুল? গ্যারান্টি নেই স্কুল খোলার? চল এইবারে দেখ, যখন এ পিওর আছে তখন এর করেসপন্ডিং ভেপার প্রেশারটাকে কি বলতাম না, যে পিএ 0। তাহলে আমি চল আমাদের এই গ্রাফের ক্ষেত্রে চল আমি ধরে নিলাম, কি ধরলাম? যে এর পিওর কন্ডিশনের ভেপার প্রেশার আমি ধরে নিচ্ছি, ঠিক আছে? লেট পিএ 0 গ্রেটার দেন পিবি 0। ধরতেই পারি ভাই, কোনো অসুবিধা নেই। এর ভেপার প্রেশার বি এর থেকে বেশি পিওর কন্ডিশন হতেই পারে, ঠিক আছে? কারণ সবার ভেপার প্রেশার তো পিওর কন্ডিশনের পৃথিবীতে এক নয়, স্বাভাবিকভাবে। আমি ধরে নিলাম এটা বেশি, সেই রেসপেক্টে গ্রাফটা আঁকবো।
আচ্ছা যদি উল্টো হতো তাহলে কি হবে, তুই গ্রাফ বুঝে যাবি, এটা আঁকলে তুই ওটাও বুঝে যাবি কী হবে, ঠিক আছে। তাহলে দেখ যখন এ পিওর তখন এই অ্যাক্সিসে, এই ভেপার প্রেশারের অ্যাক্সিসে একটা ভ্যালু, ধর এই ভ্যালুটা, এটা আমার কী হবে, PA0, বুঝতে পারলি, ক্লিয়ার। এই অ্যাক্সিসে এই ভ্যালুটা হবে হচ্ছে PA0, ঠিক আছে। যখন দেখ শুধুমাত্র বি পিওর তখন এই অ্যাক্সিসে এটার থেকে নিচে কোথাও একটা হবে PB0। কেন নিচে, তার কারণ আমি ধরে নিয়েছি PA0 গ্রেটার দ্যান PB0, বুঝতে পারলি, ওর থেকে নিচে হবে স্বাভাবিকভাবেই, বোঝা গেছে। তাহলে এই হচ্ছে ভাই আমার বেসিক্যালি PA0 PB0 আইডেন্টিফাই করলাম। এবারে দেখ গ্রাফটা এক্সপেরিমেন্টাল গ্রাফ, চল দেখি, অন্য কালি দিয়ে আঁকছি, চল। এটা হচ্ছে কি হবে বেসিক্যালি, এটা হচ্ছে PB ইকুয়ালস টু PB0 ইন্টু XBর গ্রাফ, এটা হবে হচ্ছে PA ইকুয়ালস টু PA0 ইন্টু এক্সের গ্রাফ, আর PA0 আর PB0 এই দুটোকে অ্যাড করলে পাবো হচ্ছে আমি টোটাল প্রেশার, মানে PT ইকুয়ালস টু PA প্লাস PBর গ্রাফ। এই তিনটে একটু এঁকে রাখ, তিনটেই স্ট্রেট লাইন, ঠিক আছে। এখান থেকে ওটা হলো হচ্ছে PB ইকুয়ালস টু PB0 ইন্টু XB। তোর পরীক্ষাতে ম্যাক্সিমাম এই গ্রাফটা আঁকতে দিতে পারে, এখান থেকে কোনো নিউমেরিক্যালস আসবে না, নিউমেরিক্যালস জয়েন্টে আসে। হয়েছে, দেখেছিস, P টোটাল ইকুয়ালস টু PA প্লাস PB, PA ইকুয়ালস টু PA0 x আর PB ইকুয়ালস টু PB0 XB। এটা হচ্ছে আমার কিসের হলো, আইডিয়াল সলিউশনের জন্য ভেপার প্রেশার ভার্সেস কম্পোজিশনের গ্রাফ। বাড়িতে গিয়ে NCERTর বই খুলে দেখবি, হয়তো তোর বইতে এটা ABর জায়গায় 1 2 লেখা আছে, একই ব্যাপার, ঠিক আছে। এই গ্রাফ কিন্তু পরীক্ষাতে দিতে পারে, স্কুলের পরীক্ষাতে দেয়, বোর্ড এক্সামে আসতো, কোভিডের আগেটাকে আসতো, এখন আর আসে না। ওকে চল, এটা হচ্ছে আইডিয়াল সলিউশনের জন্য গ্রাফ, বুঝতে পারলি। এইবার আমি যাবো কোথায়, ফার্স্টে করি চল নেগেটিভ ডেভিয়েশন, তারপরে করছি হচ্ছে পজিটিভ ডেভিয়েশন। নেগেটিভ ডেভিয়েশন আর এটা হচ্ছে পজিটিভ ডেভিয়েশন। আচ্ছা এই অ্যাক্সিস এ পিওর এক্সে এইগুলো আমি আর লিখছি না, ওগুলো সব সেম সেমই হবে, জাস্ট তোকে গ্রাফটা এঁকে দেখাবো, ওকে বুঝতে পারছি তো, এগুলো সব একই হবে। আর আমি ধরে নিয়েছি কি PA0 গ্রেটার দ্যান PB0, ঠিক আছে। চল তাহলে নেগেটিভ ডেভিয়েশনে কী হবে, এদিকে দেখ তুই নিজেই আঁকতে পারবি। নেগেটিভ ডেভিয়েশনটা কী হবে, ঠান্ডা মাথায় দেখ, নেগেটিভ ডেভিয়েশন, চল আমি ধরলাম এটা হচ্ছে PA0, আগে দেখে নে, তারপর তুই নিজেই আঁকতে পারবি। এটা হচ্ছে PB0 আর এটা কি হচ্ছে, এটা হচ্ছে ভাই PA0 করেসপন্ডিং বাড়িয়ে দেওয়া পার্টটা। নেগেটিভ ডেভিয়েশন মানে কি বলতো, দেখ নেগেটিভ ডেভিয়েশনের গ্রাফগুলো কী হবে, সব নিচের দিকে নেমে যাবে, এটা হয়ে যাবে হচ্ছে একটু নিচের দিকে নেমে এরকম, এটা নিচের দিকে নামবে, ওটা একে দেখাচ্ছি। নেগেটিভ ডেভিয়েশনের গ্রাফগুলো কী হচ্ছে, ধর এটা ছিল হচ্ছে আইডিয়ালের, নেগেটিভের গ্রাফটা এরকম একটু নিচের দিকে হয়ে যাবে, বুঝতে পারলি তো, একটু কার্ভ, ওকে। এটা হয়ে যাবে হচ্ছে দেখ, এটা হচ্ছে নিচের দিকে এরকম হয়ে গেল, আর সিমিলারলি এটা হবে হচ্ছে এরকম নিচের দিকে, বুঝলি। তোকে আমি যদি আইডিয়ালের সাথে কম্পেয়ার করি তাহলে বুঝতে পারবি, আইডিয়ালে ধর সাপোজ কেসটা এরকম লিনিয়ার ছিল একদম, সিমিলারলি প্রত্যেকটা তিনজনের ক্ষেত্রে, বুঝলি। ডটেড পার্টটা হচ্ছে বেসিক্যালি আইডিয়ালের জন্য, ডটেড পার্টটা হচ্ছে আইডিয়ালের জন্য, একটা দেখালাম, বাকিগুলো তো বুঝেই যাচ্ছিস, বোঝা গেছে সবার, দেখেছিস। নেগেটিভ ডেভিয়েশন হয়েছে। আচ্ছা তারপর একটা আসছে কি পজিটিভ ডেভিয়েশন। পজিটিভ ডেভিয়েশনের গ্রাফগুলো কী হবে, উপরের দিকে উঠে যাবে। আচ্ছা এটা গেছিস তো নেগেটিভটা, সবাই পজিটিভটা ছবিটা আঁকছি, দেখ একটু এদিকে তাকা, পজিটিভের ছবি আঁকতে গিয়ে উত্তেজিত হয়ে যাবি না। তাহলে এটা হচ্ছে আমার PA0, এটাকে বাড়িয়ে দিলাম, এটা হচ্ছে PB0, সরি এটা PB0 না, নিচে ধরে এখানে আছে PB0। এইবারে দেখ একটু তাকা, এটা ছিল আইডিয়াল, তো পজিটিভ ডেভিয়েশন মানে কি, এই গ্রাফটা একটু উপরের দিকে উঠে যাবে, কিন্তু মনে রাখবি এই গ্রাফটাকে উপরে তুলতে গিয়ে এই PA0 এটাকে যেন ক্রস না করে, কি বললাম, এটা এরকম যেন না হয়, এই দাগটাকে ক্রস করা যাবে না, এই দাগটাকে যেন ক্রস না করে,
এই দাগের নিচ থেকে এরকম হবে, বুঝতে পারলি? এই যে দাগটা দেখাচ্ছি না PA0 যেটা সবচেয়ে উপরে, ওটাকে যেন ক্রস না করে। তার মানে ধর এটা এইরকম হবে, এইরকম হতে পারে, ক্লিয়ার? ওই দাগটাকে ক্রস করবে না। সিমিলারলি এটা হবে হচ্ছে এরকম, আর এটা হবে হচ্ছে এরকম। আইডিয়ালগুলো আমি এরকম ডটেড করে দিয়ে দিলাম। এটা হচ্ছে আইডিয়াল, ডটেডগুলো হচ্ছে আইডিয়াল, বুঝতে পারছিস? ক্লিয়ার সবার? বোঝা গেছে? এই ছিল হচ্ছে বেসিক্যালি আমার গ্রাফ, যেটা তোর পরীক্ষাতে দেবে। আঁকা হয়ে গেলে বলবি। হয়ে গেছে আঁকা? আচ্ছা দেখ, এইবারে আমি তুই যাবো হচ্ছে বেসিক্যালি সলিউশন, আইডিয়াল নন আইডিয়াল কারা হয় বুঝে গেছি। সলিউশনের রাউলস ল সম্পর্কে আমার তোর আইডিয়া হয়ে গেছে, রিলেটিভ লোয়ারিং ইন ভেপার প্রেশার সম্পর্কে আইডিয়া হয়ে গেছে। এইবারে আমি তুই আসবো হচ্ছে বেসিক্যালি পরের কলিগেটিভ প্রপার্টি। কলিগেটিভ প্রপার্টি মানে কি তুই জানিস? যেগুলো হচ্ছে শুধুমাত্র নাম্বার অফ পার্টিকেলের উপর ডিপেন্ড করে। আমাদের সিলেবাসে বেসিক্যালি 4খানা কলিগেটিভ প্রপার্টি আছে। তো পরের কলিগেটিভ প্রপার্টি 2 নম্বর কলিগেটিভ প্রপার্টি ভালো করে বুঝবি, তার কারণ এই কলিগেটিভ প্রপার্টি বুঝলে পরেরটা তুই এমনিই বুঝতে পারবি। তাহলে 2 নম্বর কলিগেটিভ প্রপার্টি বেসিক্যালি খাতায় হেডিং দে, এই সলভেন্ট সলিউট মুছে দিলাম, খাতায় হেডিং দে এলিভেশন ইন বয়লিং পয়েন্ট, এলিভেশন ইন বয়লিং পয়েন্ট, এলিভেশন ইন বয়লিং পয়েন্ট, এলিভেশন ইন বয়লিং পয়েন্ট। আচ্ছা শর্টে আমি তুই ইভিপি বলবো, এলিভেশন ইন বয়লিং পয়েন্ট। আচ্ছা এলিভেশন মানে কি বেসিক্যালি বলতো? এলিভেশন মানে কি? বেড়ে যাওয়া, তাই তো? এলিভেশন ইন বয়লিং পয়েন্ট মানে কি হচ্ছে? বয়লিং পয়েন্ট বাড়বে। কার বয়লিং পয়েন্ট বাড়বে? সলিউশনের বয়লিং পয়েন্ট বাড়বে। আচ্ছা কীরকম কেসটা? লেখ, একটু লেখ, খাতায় লেখ। অ্যাপ্লিকেবল, অ্যাপ্লিকেবল হোয়েন নন ভোলাটাইল সলিউট ইজ অ্যাডেড, অ্যাপ্লিকেবল হোয়েন নন ভোলাটাইল সলিউট ইজ অ্যাডেড to the solvent, applicable when non-volatile solute is added to the solvent। দেখ টু, ইন, অন এসব প্রিপোজিশন নিয়ে আমি তুই মাথা খাবো না, এটা ইংলিশ ক্লাস না, ঠিক আছে? আমরা সায়েন্স নিয়ে মাথা খাবো। চল বেসিক্যালি এলিভেশন ইন বয়লিং পয়েন্ট ঠান্ডা মাথায় দেখবি। আচ্ছা বয়লিং পয়েন্ট মানে কি বেসিক্যালি? বয়লিং পয়েন্ট মানে কি বলতো? বয়লিং পয়েন্ট মানে কি? হ্যাঁ না, নর্মাল বয়লিং পয়েন্ট মানে কি? যে টেম্পারেচারে গিয়ে বেসিক্যালি সলিউশন হচ্ছে আমার, সলিউশন না, যে কোনো লিকুইড আমার বয়েল করা স্টার্ট করে সেটাকে বয়লিং পয়েন্ট বলে, তাই তো? যে টেম্পারেচারে গিয়ে লিকুইড আমার বয়েল করা স্টার্ট করে সেটাকে বয়লিং পয়েন্ট বলে। তো বেসিক্যালি আমি তুই বয়লিং পয়েন্টের আজকে আরও একটা ডেফিনেশন দেখবো, কিন্তু এই ডেফিনেশন তোর পরীক্ষাতে আসবে না, স্কুলে আসবে না, আগেই বলে দিচ্ছি, কোনো এক্সামে আসবে না। আমরা দেখবো হচ্ছে ভেপার প্রেশারের রেসপেক্টে বয়লিং পয়েন্টের ডেফিনেশন উইথ রেসপেক্ট ভেপার প্রেশার, ঠিক আছে? খাতায় লেখ, তারপর লেখ, খাতায় হেডিং দে ডেফিনেশন অফ বয়লিং পয়েন্ট উইথ রেসপেক্ট টু ভেপার প্রেশার। এর মধ্যেই লিখছিস ডেফিনেশন অফ বয়লিং পয়েন্ট উইথ রেসপেক্ট টু ভেপার প্রেশার। ভেপার প্রেশারকে শর্টে ভিপি লিখিস, ব্র্যাকেটে লিখে রাখ, নট ফর এক্সাম, এক্সামে আসবেই না। ডেফিনেশন অফ বয়লিং পয়েন্ট উইথ রেসপেক্ট টু ভেপার প্রেশার লেখ, টেম্পারেচার অ্যাট হুইচ, টেম্পারেচার অ্যাট হুইচ vapor pressure of solution, vapor pressure of solution becomes equal or slightly higher than atmospheric pressure, becomes equal or slightly higher than atmospheric pressure, or slightly higher than atmospheric pressure, সেটাকে বলে হচ্ছে বেসিক্যালি বয়লিং পয়েন্ট। আচ্ছা মানে কি? এইসব ডেফিনেশন তোর পরীক্ষায় আসবে না, ইনফ্যাক্ট এই ডেফিনেশন নিয়ে তোকে পরীক্ষা কোনো কোশ্চেনও করবে না। তোকে সিম্পলি এখান থেকে কিছুক্ষণ পরে আগের যেরকম গ্রাফ এঁকেছিলাম ওই গ্রাফ হয়তো কোশ্চেন করতে পারে, তারপর এখান থেকে আমরা কিছু ফর্মুলা জেনারেট করতে পারি যেগুলো আমার তো রিয়েলিস্টিক প্রবলেম সলভ করতে কাজে লাগে, সেখান থেকে অঙ্ক আসবে তো স্বাভাবিকভাবে, ঠিক আছে? দেখ কি বলেছি, টেম্পারেচার অ্যাট হুইচ ভেপার প্রেশার অফ সলিউশন কার সাথে ইকুয়াল হয়? অ্যাটমসফিয়ারিক সাথে ইকুয়াল হয়
বা ওর থেকে একটু বেশি হয়, সেটাই হচ্ছে আমার বয়লিং পয়েন্ট। ব্যাপারটা কি বেসিক্যালি ফিল করি, ধর তোর কাছে এটা এরকম লিকুইড আছে, আচ্ছা লিকুইড তো এখানে ধর আমার সারফেসের মধ্যে লিকুইড মলিকুলগুলো আছে, উপর থেকে তো ভাই একটা প্রেশার সবসময় খেলা খেলছে। কি প্রেশার সেটা? সেটাই হচ্ছে আমার অ্যাটমসফেরিক প্রেশার। তোর উপরেও চেপে রেখেছে অ্যাটমসফেরিক প্রেশার। যদি অ্যাটমসফেরিক প্রেশার ভ্যালু বেশি হলে তুই চিড়ে চ্যাপ্টা হয়ে যাবে। সমুদ্রের নিচে গেলে অ্যাটমসফেরিক প্রেশার আরও বেড়ে যায়। ওই জন্য তো লাস্ট ইয়ার বেসিক্যালি ওই মনে আছে কি বলতো, হ্যাঁ ডুবে গেলো টাইটানিকের ইয়ে দেখতে গিয়ে, ট্রেসই তো করা যায়, ট্রেসই করা যায়নি বেসিক্যালি, মানে কী হয়েছে, হ্যাঁ মানে ওই চিড়ে চ্যাপ্টা হয়ে গেছে বেসিক্যালি, এত প্রেশার হয়। আচ্ছা এইবারে দেখ, এটা হচ্ছে আমার অ্যাটমসফেরিক প্রেশার। তুই ঠান্ডা মাথায় একটা জিনিস ভাব ভাই, যদি আমার অ্যাটমসফেরিক প্রেশার বেশি হয় তাহলে সারফেস থেকে লিকুইড উঠতে পারবে? চেপে রেখে দিয়েছে তো। অ্যাটমসফেরিক যদি বেশি হয় তাহলে সারফেস থেকে তো লিকুইড উঠতেই পারবে না, তো ভেপারই তো ফর্ম হবে না, বুঝলি? তাহলে এইবার যাতে ভেপার ফর্ম হয়, এই জন্য তুই একটা জিনিস পড়েছিস, তুই দার্জিলিংয়ে যদি যাস প্রেশার কী হয় বলতো, কম হয় না বেশি হয়? প্রেশার কমে যায়। আচ্ছা দার্জিলিংয়ের পার্টে পরে আসছি। ধর এইবারে তুই চাস কি এটাকে ভেপারাইজ করতে, তাহলে তুই কী করলি, নিচে আগুন লাগিয়েছিস, হিট করছিস বেসিক্যালি। আচ্ছা হিট করার ফলে কি হচ্ছে, ধর এইবারে এগুলো ধর আমার কি হচ্ছে ভাই, ইভাপোরেট করতে ধর শুরু করবে ভাবছে। ধর যখন আমার এটা এই ভিতরের প্রেশারটা বাইরের সাথে ইকুয়াল হলো, হিট করছে তাহলে আমার প্রেশার বাড়বে স্বাভাবিকভাবে হিট করলে, ঠিক আছে? যখন আমার ধর ইকুয়াল হলে আমার কী হয় বলতো বেসিক্যালি, তখন হচ্ছে ইভাপোরেশন স্টার্ট হলো। যে পয়েন্টে ইকুয়াল হবে সেখানে ইভাপোরেশন স্টার্ট হবে। এইবারে যে একটা জিনিস ভাব, যদি আমার ভিতরের প্রেশারটা বেশি হয়ে যায় তখন কী হবে, তখন ভাই ইভাপোরেশন রেট বাড়তে থাকবে আস্তে আস্তে। এই জন্যই তো টেম্পারেচার বাড়ালে, তুই তো জল গরম করছিস, টেম্পারেচার বাড়াতে থাক, কী হবে একটা সময় পরে তো লিকুইড পড়েই থাকবে না, পুরোই তো ভেপারে কনভার্ট হয়ে গেছে, বুঝতে পারলি তো? তাহলে ভিতরের প্রেশারটা বাড়তে থাকছে আস্তে আস্তে, ক্লিয়ার? দেখ ওই জন্য বয়লিং পয়েন্টটা কাকে বলা হয়েছে, যে টেম্পারেচারে আমার এই যে সলিউশনের যে প্রেশার, মানে ভেপার প্রেশার বেসিক্যালি সলিউশনের ভেপার প্রেশারটা কী হবে, অ্যাটমসফেরিক সাথে ইকুয়াল হবে বা ওর থেকে একটু বেশি হবে, সেটাকেই আমি বলবো হচ্ছে কি বয়লিং পয়েন্ট, বুঝতে পেরেছিস? এই ডেফিনেশন তোর পরীক্ষাতে দেবে না, জাস্ট আমরা এখানে এলিভেশন অফ বয়লিং পয়েন্টের ফর্মুলাটা কীভাবে আসছে সেটা বোঝার জন্য এটা বুঝলাম, ঠিক আছে? এইবারে চল তোকে আমি একটা দেখাবো হচ্ছে এক্সপেরিমেন্টাল প্লট, কি ভার্সেস কি, ভেপার প্রেশার ভার্সেস টেম্পারেচার। মনে পড়ে গত সপ্তাহের ক্লাসে ওই কোন কোন ফ্যাক্টরের উপর ভেপার প্রেশার ডিপেন্ড করে বলেছিলাম, টেম্পারেচারের উপর ডিপেন্ড করে না টেম্পারেচারের উপর? তখন একটা গ্রাফ দেখিয়েছিলাম মনে আছে, প্যারাবোলিক গ্রাফ ছিল না একটা, প্যারাবোলিক গ্রাফ। তাহলে চলো এই গ্রাফটাই তোকে দেখাচ্ছি, এটা পুরোপুরি এক্সপেরিমেন্টাল অবজারভেশন। তাহলে এই গ্রাফটা হচ্ছে তোর, দেখ এদিকে তাকা, পরে তুই আঁকিস, আমি তোকে আঁকতে টাইম দেবো। ভেপার প্রেশার ভার্সেস টেম্পারেচার, ওয়াই ভার্সেস এক্স এর গ্রাফ আঁকছি, দেখ